Equation means the principles that a company asset are equal to the sum of its liabilities and equity, অর্থাৎ একটা কোম্পানির অ্যাসেট সমান সমান তার সমপরিমাণের লাইবিলিটিস আর ইকুইটিকে বলা হয় ইকুয়েশন। দ্যাটস মিন লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে অ্যাসেট বসে আর রাইট হ্যান্ড সাইডে লাইবিলিটিস অ্যান্ড ইকুইটি বসে। ইট ইজ দ্য ইকুয়েশন। দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ equation. Asset is the left hand side is equal to liabilities is the right hand side plus owner's equity. That's mean in left hand sides one item asset and right hand side two item liabilities plus owner's equity. This is the accounting equation. Now asset and liabilities you know, and I try to discuss about asset and liabilities. Okay. Now I am going to discuss owner equity. Owner's equity. Owner's equity involve two item. Number one, capital. Owner those are give in a organization is a capital. অর্থাৎ মালিক প্রতিষ্ঠানে যা দেবে তাকে বলা হয় ক্যাপিটাল। ঠিক আছে। এন্ড রিটেন আর্নিং, অর্থাৎ ওনার ইকুইটির ভিতরে দুইটা জিনিস থাকে, একটি হলো ক্যাপিটাল আর একটা হলো ওনার রিটেন আর্নিং। তো ক্যাপিটালটা কি? কোনো মালিক পক্ষ ব্যবসা শুরু করার সময় যাহা দিবে সেটা ক্যাপিটাল বলা হয়। রিটেন আর্নিংটা কি? আয় থেকে ব্যয় বাদ দিয়ে একটা অংশ সঞ্চয় করে রাখা হয়, সেটাকে বলা হয় রিটেন আর্নিং। ঠিক আছে, রিটেন আর্নিং। তো দিস ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। লেফট হ্যান্ড সাইড অ্যাসেট, রাইট হ্যান্ড সাইড liabilities and owner's equity. Owner's equity, there are two items, capital one item retain earning. Okay, clear what I say? You are clear or not? Please anyone? Yes, sir. Okay, you just mind it. Equation are two side. Left hand side is equal to asset and right hand side liabilities plus owner's equity. Okay, owner's equity, two item involved. Number one, capital. Number two, retain earning. Capital, owner those are give in a organization to run, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মালিকানা যাহা দিবে তাকে বলা হয় ক্যাপিটাল। রিটেন আর্নিংটা কি? রেভিনিউ মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু রিটেন আর্নিং। অর্থাৎ আয় থেকে ব্যয় মাইনাস করার পরে যে অংশ থাকে এটাকে বলা হয় রিটেন আর্নিং। রিটেন আর্নিংটা এক প্রকার মালিকানায় চলে যায় সর্বশেষ, এই জন্য রিটেন আর্নিং হিসেবে ট্রিট করা হয়। রিটেন আর্নিং এর তিনটা জিনিস দেখাতে হয়। যদি রেভিনিউ হয় তাহলে প্লাস করতে হয়, যদি এক্সপেন্স হয় মাইনাস করতে হয়, ড্রয়িংস যদি হয় তাহলে মাইনাস করতে হয়। তাহলে রিটেন আর্নিং এ তিনটা জিনিস দিতে হয় রিটেন আর্নিং এর সাথে। রেভিনিউ হলে প্লাস করতে হয়, এক্সপেন্স হলে মাইনাস করতে হয়, আর ড্রয়িংস থাকলে মাইনাস করতে হয়। ঠিক আছে। আর অ্যাসেট আর লাইবিলিটিস সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করবো, অ্যাসেট কি লাইবিলিটিস কি। ওকে, so ultimately we can see that in a equation there are three main items. Number one, asset. Number liabilities. Number three, owner's equity. You understand? There are three components, there are three items in equation. Number one, asset. Number two, liabilities. Number three, owner's equity. Okay. Owner's equity, there are two items, capital and return earning. Capital means মালিক যা দিবে তাকে ক্যাপিটাল বলা হয়। রিটেন আর্নিংসটা কি? আয় থেকে ব্যয় মাইনাস করা যে অংশ থাকে রিটেন আর্নিং। রিটেন আর্নিং এর সাথে তিনটে জিনিস বিবেচনা করা হয়, রেভিনিউ, এক্সপেন্স এন্ড ড্রয়িং। ওকে, and asset and liability is separately. Yeah? Okay, you understand what I say about this?
ড্রয়িংটা কি স্যার, ড্রয়িং? উত্তোলন, তুলে নেওয়া হয় প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেওয়াকে ড্রয়িংস বলা হয়। ঠিক আছে। তো এখানে যে একটা চার্ট বা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে চার্টটা দেওয়া আছে, চার্টটা কি বিষয়টা বুঝতে পারছেন কি আপনারা? স্যার ভালো করে বুঝি নাই। এখানে কোনটা বোঝেন নাই বলেন আমাকে, এটা আমি বুঝে নাই। বলেন কোনটা বোঝেন নাই। স্যার লাইবিলিটি। লাইবিলিটি মানে অ্যাসেট সম্পর্কে বলবো, এখন তো বোঝার দরকার নেই, এখন আপনি শুধু ইকুয়েশনটা দেখেন, ফরম্যাটটা দেখেন, ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা। এই যে চার্ট বা ডায়াগ্রাম, ফরম্যাট তো বোঝা যায় স্যার, ফরম্যাট না বোঝা। এই ফরম্যাটটা বোঝার কথা বলছে, আপনি এর ভিতরে কি আছে এটা তো বিস্তর একটা আলোচনা। এটা কি আপনি এখনই বুঝতে পারবেন আমি আলোচনা না করলে? আমি জাস্ট আপনাকে একটা চার্ট দেখাচ্ছি। চার্টটা কিসের চার্ট? অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি থাকে? অ্যাসেট থাকে। আর রাইট হ্যান্ড সাইডে থাকে কি? লায়াবিলিটিস এন্ড ওনার ইকুইটি। ঠিক আছে। তাহলে এখন দেখেন, ইকুয়েশনের ভিতরে তিনটা আইটেম থাকে, একটা আছে অ্যাসেট, একটা আছে লায়াবিলিটি, আর একটা আছে ওনার্স ইকুইটি। এখন লায়াবিলিটি সম্পর্কে আলোচনা করব, অ্যাসেট সম্পর্কে আলোচনা করব। ওনার ইকুইটির ভিতরে আবার দুইটা জিনিস থাকে, একটা ক্যাপিটাল, একটা রিটেন আর্নিং। ক্যাপিটালটা কি? মালিক যাহা দিবে এটা ক্যাপিটাল। অর্থাৎ ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রাথমিক যে মূলধন নিয়ে শুরু করা হয় এটা ক্যাপিটাল। ক্যাপিটালে বাংলা হচ্ছে মূলধন। আর রিটেন আর্নিংটা কি? আয় থেকে ব্যয় মাইনাস করার পরে যে একটা অংশ থাকে, এই অংশটা বলা হয় রিটেন আর্নিং। আর রিটেন আর্নিং এর সাথে তিনটা জিনিস বিবেচনা করা হয়, একটা আছে রেভিনিউ, একটা আছে এক্সপেন্স, একটা আছে ড্রয়িংস। যদি রেভিনিউ হয় রিটেন আর্নিং যোগ করা হয়, যদি এক্সপেন্স হয় রিটেন আর্নিং মাইনাস করা হয়, যদি ড্রয়িংস হয় তাহলে রিটেন আর্নিং মাইনাস করা হয়। এই যে একটা চার্ট বা ডায়াগ্রাম, এই চার্ট বা ডায়াগ্রাম সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলেন। অ্যাসেট স্যার এই লায়াবিলিটি স্যার, আলোচনা। রিটার্ন আর্নিং বলতে কি থাকে, লভ্যাংশ বলতে পারি স্যার বাংলায়? লভ্যাংশ, ও এক্স্যাক্ট লভ্যাংশ। লভ্যাংশের না, সরি লভ্যাংশের না, এখানে আয় আয় এবং ব্যয়ের যে পার্থক্য থাকে, একটা অংশ থাকে, সেই অংশটা আমরা সঞ্চয় করে রাখি মালিকের দেওয়ার জন্য। ঠিক আছে। অথবা আমরা সঞ্চয় করে রাখি ইনস্ট্যান্টলি সেটাকে কোনো ব্যয় সংকুলন করার জন্য। আর লভ্যাংশ বলা হয় ডিভিডেন্ড। ঠিক আছে। ওকে, এই চারটা বুঝতে পারছেন কিনা? আমার মনে হয় এই চারটা আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে। এখন এই চার্টের ভিতরে যে আইটেম গুলি আছে, অ্যাসেট, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি আমরা আলোচনা করেছি। লাইবিলিটিস আর অ্যাসেট সম্পর্কে আমরা আলোচনা করবো। ঠিক আছে। অ্যাসেট এবং লাইবিলিটি সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের আগে এখানে আসতে হবে। দেখেন অ্যাসেট কি? An asset is a valuable resource or item owned by an individual, কোম্পানি or entity। অ্যাসেট হচ্ছে এমন একটা রিসোর্স বা আইটেম যেটা ওন মানে কি মালিকানা লাভ করা হয় কোনো ব্যক্তি দ্বারা, কোনো কোম্পানি দ্বারা, কোনো সত্তা দ্বারা, তারা মালিকানা দাবি করে বা মালিকানা লাভ করে, উইথ দ্য পোটেনশিয়াল টু জেনারেট ইকোনমিক ভ্যালু, এবং যার একটা সম্ভাবনা আছে ইকোনমিক ভ্যালু জেনারেট করা। ইকোনমিক ভ্যালুটা কিন্তু জেনারেট করতে হবে, ইকোনমিক ভ্যালু যদি জেনারেট না করে হয় তাহলে এটাকে অ্যাসেট বলা যাবে না। যেমন আমি একটা কম্পিউটার ক্রয় করেছি, কম্পিউটারের মাধ্যমে আমি ইনকাম করেছি, তার মানে কি আমার ভ্যালুটাকে, ইকোনমিক ভ্যালুটা জেনারেট করছে। অথবা কম্পিউটার ক্রয় করেছে, আমার লস হয়েছে, এখানে এই যে ইকোনমিক ভ্যালুটা এখানে জেনারেট করছে, 5,000 বা 10,000 বা 20,000 আমার লস হচ্ছে, তাহলে একটা ভ্যালু আমার জেনারেট করছে এখানে। ঠিক আছে। সেই ভ্যালুটা লসও হতে পারে, লাভ হতে পারে, এটাকে বলা অ্যাসেট। অ্যাসেট দুই ভাগে ভাগ করা যায়, একটা আছে ট্যানজিবল আর একটা আছে ইনট্যানজিবল। ট্যানজিবল মিন্স কি? যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ট্যানজিবল বলা হয়। যেমন রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের ভিতরে কি কি থাকে? দালান কোঠা, আসবাবপত্র এই জাতীয়, মেশিনারিজ, ইনভেন্টরি,
আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলোকে, যেগুলো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়, যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি? যেমন কোনো সফটওয়্যার, ঠিক আছে, এই জাতীয়। তো এটা ছিল অ্যাসেট। তো অ্যাসেট সম্পর্কে আরেকটি আপনারা সহজে মনে রাখবেন যে ভবিষ্যতে আমরা পাবো এমন যদি কোনো কন্ডিশন থাকে, সেটা অ্যাসেট হবে। ভবিষ্যতে আমরা পাবো এমন কোনো কন্ডিশন যদি থাকে, অ্যাসেট হবে। আর ক্যাশ যদি থাকে, নগদ, নগদ ক্যাশ, ব্যাংক, এগুলো অ্যাসেট হবে। ঠিক আছে। তো অ্যাসেট সম্পর্কে বলেন, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে যে অ্যাসেট সম্পর্কে। কোনো কোশ্চেন আছে অ্যাসেট সম্পর্কে? স্যার, প্যাটার্নটা কি? প্যাটার্নটা হলো কি, আপনি একটা জিনিস আবিষ্কার করেছেন। তো আবিষ্কার করলে তো আপনার একটা রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, যাতে অন্য কেউ নিজের বলে দাবি করতে না পারে। এটাকে বলা হয় প্যাটেন্ট বা গ্রন্থ সত্তা। বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা বিষয়টা? মনে করেন আপনি ইঞ্জিনিয়ার, আপনি একটা নতুন এক ডিভাইস জি আবিষ্কার জি করেছেন। স্যার। তো এটা অন্য কেউ যত নিজের বলে দাবি না করে, এই জন্য এটাকে রেজিস্ট্রেশন করা হয়, যেটা আমার আমার তৈরি, এটা আমার জিনিস, এটা অধিকার ভোগ করা হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে। এটাকে বলা হয় প্যাটেন্ট। আর ট্রেডমার্কটা কি? লোগো। যেমন মনে করেন যে গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক, একটা লোগো আছে না তাদের, বা জি স্যার। সিম্বল। লোগোটাকে ট্রেডমার্ক বলা হয়, যে ওই সিম্বলটা ওই প্রতিষ্ঠানেরই, তাই না? অন্য কারণ নয়। এটাকে বলে ট্রেডমার্ক। এটা এক প্রকার অ্যাসেট, এটা দীর্ঘমেয়াদী। অর্থাৎ অ্যাসেট হচ্ছে, অ্যাসেটের সুবিধা একের অধিক বছর পাওয়া যায়। ঠিক আছে, অ্যাসেট। আর যার সুবিধা একের অধিক বছর পাওয়া যায় না, সেটাকে আমরা অ্যাসেট বলি না সাধারণত। তাহলে অ্যাসেট সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন কিনা, অ্যাসেট কাকে বলে? জি স্যার। অ্যাসেট মনে করেন কিছু অ্যাসেট থাকবে যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়, অ্যাসেট যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখি। ঠিক আছে, অ্যাসেট এইগুলি। যেমন ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, চেয়ার, টেবিল, কম্পিউটার, অটোমোবাইল, এইগুলি, যেগুলোর বেনিফিট আমরা একের অধিক বছর পাই। ঠিক আছে। আবার কিছু অ্যাসেট আছে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিল করা হয়, যেমন গুডউইল, সুনাম। সুনামকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না, সুনাম, গুডউইল। প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সফটওয়্যার, এই যে এইগুলি, এইগুলি অ্যাসেট, কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাসেট। তো অ্যাসেট সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। আমার দেখে লায়াবিলিটিসটা কি? অ্যাসেট সম্পর্কে আরেকটু মনে রাখবেন কিন্তু, এই অ্যাসেট যেমন, যে ভবিষ্যতে আমরা পাবো, ভবিষ্যতে আমরা পাবো, এই পাবো যদি থাকে তাহলে অ্যাসেট কন্ডিশন। অ্যাসেটের কন্ডিশন মানে, আমরা তো সরাসরি অ্যাসেট জানলাম যে, যে এগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো অ্যাসেট। যেমন চেয়ার, টেবিল, আসবাবপত্র, ফার্নিচার, দালান কোঠা, অটোমোবাইল, রোবট, এগুলো সব অ্যাসেট। এগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আবার কিছু আছে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন ট্রেডমার্ক, প্যাটেন্ট, তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গুডউইল, এগুলি। আবার কিছু কন্ডিশনাল অ্যাসেট আছে। কন্ডিশনাল অ্যাসেট মানে কি? যেমন আমরা ভবিষ্যতে পাবো, আমরা ভবিষ্যতে পাবো, তোমাকে কিছু দিয়েছি ভবিষ্যতে পাওয়ার আশায়, বা ভবিষ্যতে পাওয়ার কন্ডিশনে। এই যে কন্ডিশন, এই কন্ডিশন কিন্তু একটা অ্যাসেট। ঠিক আছে। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, যেমন আমি বিক্রয় করেছি একটা কম্পিউটার বাকিতে, ভবিষ্যতে টাকাটা পাবো, এই যে ভবিষ্যতে পাবো, এটাকে বলা হবে অ্যাসেট। এটা কন্ডিশনাল অ্যাসেট। এটা মনে রাখবেন, কন্ডিশনাল অ্যাসেট। ঠিক আছে, ভবিষ্যতে পাবো। আবার ক্যাশ টাকা, এটা কিন্তু একটা অ্যাসেট। ব্যাংক, অ্যাসেট। ঠিক আছে, এগুলো অ্যাসেট। এই যে কিছু জিনিস আপনারা মনে রাখবেন, মুখস্থ করবেন, তাহলে অ্যাসেট সম্পর্কে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।
নাও আই এম গোয়িং টু লায়াবিলিটিস। লায়াবিলিটিসটা কি? লায়াবিলিটিস ফিউচার স্যাক্রিফাইস অফ অ্যাসেট অ্যান্ড সার্ভিস, অর্থাৎ যে অ্যাসেট বা সার্ভিস আমরা ফিউচারে স্যাক্রিফাইস করবো, অর্থাৎ ভবিষ্যতে দিব। তাহলে ভবিষ্যতে আমরা যাহা দিব তাকে বলা হয় লায়াবিলিটিস। একটা কন্ডিশন, যেমন আমরা বলেছিলাম ভবিষ্যতে যাহা পাবো সেটা অ্যাসেট। এখন বলা হয়েছে ভবিষ্যতে আমরা যাহা দিব, স্যাক্রিফাইস মানে তো দেওয়া, দিব। ভবিষ্যতে আমরা যা দিব সেটা বলা হয় লায়াবিলিটিস। প্রেজেন্টটা কি? বর্তমানে অব্লিগেশন, বর্তমানে আমরা দায়বদ্ধ আছে। কি দায়বদ্ধ আছে? ভবিষ্যতে আমরা দিব, এটাই আমার লায়াবিলিটিস। সহজ কথা, খুব সিম্পল ভাবে মনে রাখবেন যে ভবিষ্যতে আমরা দিব, আমরা বর্তমানে দায়বদ্ধ আছি। কিসের দায়বদ্ধতা? ভবিষ্যতে দেওয়ার জন্য লায়াবিলিটিস বলা হয়। ঠিক আছে? কাকে দিব? পাওনাদারকে দিব। ঠিক আছে? তাই লায়াবিলিটিস সব থেকে সিম্পল ভাবে আপনারা বুঝতে পারছেন কিনা, মানে সিম্পল ওয়ে। জি স্যার। তাহলে আমরা জি। সম্পদ কি? সম্পদ একটা কন্ডিশন কি, অ্যাসেটের কন্ডিশন কি? ভবিষ্যতে পাবো। আর লায়াবিলিটিস কন্ডিশন কি? ভবিষ্যতে আমরা প্রদান করবো। দিব, ভবিষ্যতে দিব। প্রদান করবো না, দিব, কন্ডিশন থাকবে। তাহলে অ্যাসেট আর লায়াবিলিটিস খুব শর্টলি আমরা জেনেছি। এখন আমরা এক্সপেন্স সম্পর্কে কিছু আলোচনা করবো। এক্সপেন্স হচ্ছে আমাদের ইকুয়েশনে যে ফ্রেমওয়ার্ক বা চার্ট ছিল, সেখানে আমাদের ছিল লায়াবিলিটি ছিল, অ্যাসেট ছিল, রিটেন আর্নিং ছিল, ক্যাপিটাল ছিল, এক্সপেন্স ছিল। এক্সপেন্সটা কি? দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য যে ব্যয় করা হয় তাকে বলা হয় এক্সপেন্স। এক্সপেন্স দুই প্রকার হতে পারে, ডাইরেক্ট এক্সপেন্স এন্ড ইনডাইরেক্ট এক্সপেন্স। কেমন? ডাইরেক্ট এক্সপেন্স কি? কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে সরাসরি যেগুলো জড়িত তাকে বলে ডাইরেক্ট এক্সপেন্স। যেমন কম্পিউটার তৈরি করার ক্ষেত্রে লোহার প্রয়োজন হয়, আয়রনের প্রয়োজন হয়, প্লাস্টিকের প্রয়োজন হয়, সফটওয়্যারের প্রয়োজন হয়। এইগুলো প্রত্যক্ষ খরচ, ডাইরেক্ট এক্সপেন্স, কোনো প্রোডাক্ট তৈরি করার সাথে সরাসরি জড়িত। যেমন আপনি রোবট তৈরি করবেন, রোবট তৈরি করার ক্ষেত্রে কি আয়রন প্রয়োজন হয়, লিগামেন্ট তৈরি হয়, প্রয়োজন হয়। এইগুলো সরাসরি খরচ। আর যেগুলো সরাসরি খরচ নয়, কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে তাকে বলা হয় ইনডাইরেক্ট এক্সপেন্স। যেমন সিকিউরিটি গার্ড, নাইট গার্ড, সুপারভিশন, অডিট। ঠিক আছে? এইগুলি সরাসরি জড়িত নয়, এজন্য ইনডাইরেক্ট এক্সপেন্স। ঠিক আছে? তাহলে এক্সপেন্স কাকে বলা হয়? দৈনন্দিন ব্যবসায়িক কাজ পরিচালনা করার ক্ষেত্রে যে খরচগুলো নির্বাহ করা হয় তাকে বলা হয় এক্সপেন্স। এক্সপেন্স দুই প্রকার, ডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট এক্সপেন্স প্রোডাক্টের সাথে জড়িত, ইনডাইরেক্ট এক্সপেন্স প্রোডাক্টের সাথে সরাসরি জড়িত নয়। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার অর নট? জি স্যার। জি স্যার। তাহলে আমরা আমরা এখানে যে ফ্রেমওয়ার্কটা দেখেছিলাম, এই যে এখানে ইকুয়েশন, ইকুয়েশনের যে ফ্রেমওয়ার্ক, ইকুয়েশনের ফ্রেমওয়ার্ক আসলে তিনটা আইটেম। প্রধানত প্রথমে অ্যাসেট, অ্যাসেট সম্পর্কে আমরা জেনেছি। লাইবিলিটিসটা আমরা জেনেছি। ওনাস ইকুইটি, ওনাস ইকুইটি জানতে হলে মালিকানা সত্তা, মালিকানা সত্তা জানতে হলে আমাদের মালিকানার ভিতরে দুইটা জিনিস থাকে, একটা ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি? যে ব্যক্তি ব্যবসা শুরু করার ক্ষেত্রে কোনো কিছু প্রদান করে মালিক হিসেবে, তাকে ক্যাপিটাল বলা হয়। আর রিটেন আর্নিংসটা কি? আয় থেকে ব্যয় বাদ করে যে একটা অংশ থাকে মালিকানের জন্য রাখা হয়, মালিকের জন্য, তাকে বলা হয় রিটেন আর্নিং। আর রিটেন আর্নিং এর বিবেচনা করার ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের মাথায় নিতে হয়। রেভিনিউ, রেভিনিউ মানে আয়, যা দ্বারা আমাদের আয় হয়, রেভিনিউ। আর এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, আমি তো আলোচনা করলাম। আর ড্রয়িংস মানে তোলা, তুলে নেওয়া। ঠিক আছে? তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের ভিতরে যে জিনিসগুলো আছে আমি এই জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করেছি। এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমরা ম্যাথমেটিক্যাল সলভ করতে পারবো না। ঠিক আছে?
তো এইগুলি যে কোনগুলি অ্যাসেট হয় কোনগুলি লাইবিলিটি হয় কিছু সংক্ষিপ্ত আকারে আমরা একটা চার্ট দিয়েছি, চার্ট সম্পর্কে আমরা এখন দেখব। এই যে দেখেন, যে অ্যাসেটের ভিতরে কি থাকে, ক্যাশ, প্রপার্টি, ইকুইপমেন্ট, ভেহিকেল, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি আমরা ভবিষ্যতে যা পাবো। লাইবিলিটির ভিতরে কি কি থাকে, ব্যাংক লোন, অ্যাকাউন্ট পেয়েবেল, পেয়েবেল আমরা ভবিষ্যতে যা দিব, ক্রেডিট কার্ড, আনআর্নড রেভিনিউ, কাস্টমার ক্রেডিট। ইকুইটির ভিতরে কি কি থাকে, ওনার্স ইকুইটির ভিতরে ওনার্স ইকুইটি, ওনার্স ড্রয়ার, ওনার্স কন্ট্রিবিউশন, কমন স্টক, রিটেন আর্নিংস, এইগুলো সব ইকুইটির ভিতরে। এক্সপেন্সের ভিতরে কি কি থাকে, ওয়েজেস, রেন্ট, ফোন বিল, ইউটিলিটি, অনেক কিছু থাকে এখানে, 4-5টা দেওয়া হয়েছে। রেভিনিউটা কি, আয়, মানে আমাদের যার মাধ্যমে আয় হয়, যেমন সেলস এর মাধ্যমে আয়। আপনি একটা কম্পিউটার সেল করেছেন, আপনার আয় হলো। লয়্যালটি মানে কি, আপনি প্যাটেন্ট করেছেন, আপনি প্রতি মাসে প্রতি বছরে কিছু টাকা আপনি ডোনেশন পাই, এটা লয়্যালটিজ বলা হয়। কস্ট অফ গুডস সোল্ড কি, আপনি একটা পণ্য তৈরি করেছেন, এটা বিক্রি করে দিয়েছেন, এখান থেকে আপনার আয় হতে পারে। এইগুলো হচ্ছে রেভিনিউর ভিতরে। তাহলে অ্যাসেটের ভিতরে কি কি আসে সাধারণত, লাইবিলিটির ভিতরে কি কি আসে সাধারণত, ইকুইটির ভিতরে কি কি আসে সাধারণত, এক্সপেন্সের ভিতরে কি কি আসে, রেভিনিউর ভিতরে কি কি আসে। এই চারটা আপনার একটু দেখেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে জি পারছেন কি না? স্যার। আমি কিন্তু আপনাদের ধীরে ধীরে অঙ্কের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের ফ্রেমওয়ার্কে দেখেন, এখানে প্লাস প্লাস দেওয়া আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, কখন প্লাস হয় কখন মাইনাস হয় সে সংক্রান্ত আমরা এখন দেখবো। দেখেন, অ্যাসেট যদি প্লাস হয়, ইনক্রিজ হয়, অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট হয়, আর ডেবিট, ঠিক আছে। আর অ্যাসেট যদি ডিক্রিজ হয় ক্রেডিট হয়। লাইবিলিটির যদি ইনক্রিজ হয় ক্রেডিট হয়, লাইবিলিটির যদি ডিক্রিজ হয় ডেবিট হয়। ইকুইটির যদি ডেবিট হয় তাহলে ডিক্রিজ হয়, ইকুইটি যদি ইনক্রিজ হয় ক্রেডিট হয়। ইনক্রিজ হলে মনে করবেন প্লাস, ডিক্রিজ হলে মনে করবেন মাইনাস। নিচে দেখেন সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। অ্যাসেট যদি ইনক্রিজ হয় প্লাস, তার মানে ডেবিট। অ্যাসেট যদি ডিক্রিজ হয় মাইনাস, তার মানে ক্রেডিট। লাইবিলিটি যদি ডিক্রিজ হয় তাহলে মাইনাস, দ্যাটস মিন ডেবিট। লাইবিলিটির যদি ইনক্রিজ হয় দ্যাট মিন প্লাস, ক্রেডিট। ইকুইটির যদি ডিক্রিজ হয় তার মানে মাইনাস, দ্যাটস মিন ডেবিট। ইকুইটি যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ হলে প্লাস, তার মানে ক্রেডিট, ঠিক আছে? তার মানে ইনক্রিজ হলে প্লাস, ডিক্রিজ হলে মাইনাস, ঠিক আছে? সিম্পল ভাবে এতটুকু আপনারা মনে রাখেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটা এক্সাম্পলে আসি। দেখেন, এখানে কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে। এই ট্রানজ্যাকশনে কোনটা কোথায় বসবে, ঠিক আছে? ওই যে আমাদের ফ্রেমওয়ার্ক যেটা দেখিয়েছিলাম এখানে, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। হ্যাঁ, দেখেন, প্রথমে কি বলা আছে, হ্যারি পার্সেজ এ গিফট হিজ ডটার বার্থডে ফর টাকা 50,000। অর্থাৎ হ্যারি নামে একজন ব্যক্তি তার মেয়ের বার্থডে বার্থডে সে গিফট ক্রয় করেছে 15,000 টাকা। আচ্ছা, হ্যারির মেয়ের বিয়েতে গিফট ক্রয় করেছে, এটা কি আমাদের কোম্পানির সাথে কোনো সম্পর্ক আছে এই লেনদেনটি? না স্যার। না স্যার। নাই, এই জন্য আমরা এটা বিবেচনা করবো না। এই জন্য কিন্তু আপনাকে আমরা পাজেল দিব, আপনাকে মানে বিভ্রান্ত করবো পরীক্ষা কোশ্চেন। যে আপনি যখন একটা প্রতিষ্ঠানে হিসাব করবেন, আপনি মনে করেন আপনি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার, তো আপনি একজন ইঞ্জিনিয়ার, ভাড়া করা ইঞ্জিনিয়ার, আপনি প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠানের লাভ ক্ষতিটা আপনি হিসাব করবেন। প্রতিষ্ঠানের দ্বারা কোনটা লাভ হলো কোনটা লস হলো, প্রতিষ্ঠানে কোন ইন্টারেস্টটা আপনি হিসাব নিকাশ করবেন। আপনি কিন্তু আপনার ব্যক্তিগত কোনো লেনদেন আপনি প্রতিষ্ঠানে নিয়ে আসবেন না, এটা মাথায় রাখতে হবে। এজন্য
হ্যারি নামে একজন ব্যক্তি, মনে করেন একজন ইঞ্জিনিয়ার, তার মেয়ের তার মেয়ের বার্থডে, সেখানে থেকে গিফট ক্রয় করেছে 15,000 টাকা। এটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট না, এটা আপনার ব্যক্তিগত। ঠিক আছে, এজন্য এটাকে আমরা কোনো বিবেচনা নিয়ে আসবো না। এ নাম্বার কি বলা হয়েছে? হ্যারি পার্সেস এ পেয়ার অফ চেয়ার, এক জোড়া চেয়ার ক্রয় করেছে হ্যারি, ফর টাকা 25,000, পেইং ফর দেম বাই চেক, অর্থাৎ এক জোড়া চেয়ার ক্রয় করেছে 25,000 টাকা চেকের মাধ্যমে দিয়েছে, তাই না? চেয়ার ক্রয় করেছে, তো চেয়ারটা কি? এটা আয় ব্যয় না অ্যাসেট? কি চেয়ারটা কি? অ্যাসেট স্যার, অ্যাসেট। 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 অ্যাসেট যদি ক্রয় করা হয় তাহলে অ্যাসেট কি বাড়ে না কমে? বাড়ে স্যার। বাড়ে স্যার। বাড়ে। অ্যাসেট ডেবিট ব্যাংক থেকে। অ্যাসেট বাড়ে, তাহলে অ্যাসেট প্লাস হবে না মাইনাস হবে? অ্যাসেট প্লাস হবে স্যার না? ডেবিট প্লাস। স্যার, প্লাস হবে, প্লাস। প্লাস ডেবিট। দেখেন এখানে দেখেন, এ নাম্বারে অ্যাসেটের পাশে প্লাস হয়েছে, ইনক্রিজ বাই ওয়ান অ্যাসেট ব্যালেন্স, একটা প্লাস হয়েছে, সাথে কিন্তু একটা মাইনাস হয়েছে। মাইনাসটা কি কিসের জন্য দেখি আমরা এখন। স্যার দেখেন, ব্যাংক, স্যার ব্যাংক থেকে মানে। হ্যাঁ ব্যাংক, তাহলে আমরা শেয়ার ক্রয় করেছি, আমরা টাকা দিয়েছি, ব্যাংক থেকে টাকা দিয়েছি। আমি বলেছিলাম না, ক্যাশ বা ব্যাংক সবসময় কি হয়, অ্যাসেট হয় না, সবসময় অ্যাসেট হয় না ব্যাংক বা জি। ক্যাশ। হ্যাঁ স্যার। আপনি টাকা ব্যাংক থেকে দিয়ে দিয়েছেন, তাহলে ব্যাংক থেকে টাকাটা চলে গেছে না আপনার ব্যাংকে জমা হয়েছে, কোনটা? চলে গেছে স্যার। স্যার চলে চলে গেছে। গেছে স্যার, ডেবিট তাহলে এটা। ডেবিট মানে মাইনাস হয়েছে, মাইনাস হলে ডেবিট হয়, তাই না? তাহলে এখানে দেখেন আপনার মাইনাস হয়েছে, তাহলে একটা অ্যাসেট প্লাস হয়েছে, একটা অ্যাসেট মাইনাস হয়েছে। ঠিক আছে। দুই নাম্বার, বি নাম্বার কি বলেছে? হ্যারি বোট এ কম্পিউটার অন ক্রেডিট ফর টাকা 48,000। তাহলে হ্যারি একটা কম্পিউটার ক্রয় করেছে। কম্পিউটার কি একটা অ্যাসেট না এক্সপেন্স? কোন কি অ্যাসেট? অ্যাসেট, অ্যাসেট, অ্যাসেট। অ্যাসেট ক্রয় করেছে, তাই অ্যাসেট বেড়েছে না কমে গেছে? বাড়ছে স্যার, বাড়ছে স্যার। তাহলে ক্রেডিট। তাহলে তাহলে ডেবিট বা প্লাস হবে। ঠিক জি আছে। স্যার। আচ্ছা, ওয়ান অ্যাকাউন্ট, মনে রাখবেন ওয়ান অ্যাকাউন্ট ওয়ান ক্রেডিট, এই দুইটি যে কোনো একটা যদি থাকে তাহলে মনে করতে হবে বাকিতে। ওয়ান ক্রেডিট বা ওয়ান অ্যাকাউন্ট যদি থাকে তাহলে মনে করো ধারে বা বাকিতে। তাহলে কম্পিউটারটা ক্রয় করা হয়েছে বাকিতে, তাহলে আমরা যদি এখন বাকিতে ক্রয় করি তাহলে টাকাটা আমরা কি ভবিষ্যতে দিব না নিব? দিব। ভবিষ্যতে টাকাটা দিব। তাহলে ভবিষ্যতে আমরা দিব, এমন কন্ডিশন থাকলে কি দায় না সম্পদ? দায়। দায় স্যার, ডায়াবেটিস। দায়। ভবিষ্যতে দিব দায়। মানে দায়। তাহলে একটা দায় তৈরি হয়েছে, একটা সম্পদ তৈরি হয়েছে সাথে সাথে, মানে একটা সম্পদ এসেছে আর একটা দায়ও আমাদের তৈরি হয়েছে। বি নাম্বারে দেখেন, অ্যাসেটের পাশে প্লাস, কম্পিউটার ইনক্রিজ হয়েছে আর একটা দায়ও আমাদের ইনক্রিজ হয়েছে, এই জন্য প্লাস হয়েছে লাইবিলিটিস পাশে। ঠিক আছে। সি নাম্বার কি বলা হয়েছে? হ্যারি পেইড টাকা 842,000 ইন ক্যাশ টু ক্রেডিটর। ক্রেডিট মনে রাখবেন, ডেটর মানে ডেবিট, ডেট, ডেবিটর মানে দেনাদার, আর ক্রেডিটর মানে পাওনাদার। পাওনাদার হয় দায়, আজীবনের জন্য পাওনাদার কি দায়, মনে রাখবেন এটা। তাহলে পাওনাদারকে 42,000 টাকা দেওয়া হয়েছে, তাহলে ক্যাশ টাকা আমার চলে গেছে না এসেছে? চলে গেছে। চলে গেছে। তাহলে ক্যাশ টাকা কি একটা অ্যাসেট? অ্যাসেট কমে গেছে, অ্যাসেটের পাশে মাইনাস বা ডেবিট। হ্যাঁ, ওকে। আচ্ছা, কাকে দেওয়া হয়েছে? ক্রেডিটর, পাওনাদারকে। তাহলে পাওনাদার এখানে কি? পাওনাদার মানে একটা দায়, দায় আমার কমে গেল না বেড়ে গেল? কমে কমে গেল। গেছে। কমে গেল। তাহলে এখানে একটা অ্যাসেট বেড়ে গেল, একটা দায়ও কমে গেল। সি নাম্বারে দেখেন, অ্যাসেট একটা আমার কমে গেল, দায়ও একটা কমে গেল। ঠিক আছে। ডি নাম্বারে কি বলা হয়েছে? হ্যারি বরোড অ্যাডিশনাল টাকা 1 লাখ ফ্রম এসএমই ব্যাংক। এসএমই ব্যাংক থেকে সে, বরোড মানে কি? লোন নেওয়া। বরোড মানে কি? লোন নেওয়া। আর লেন্ড মানে লোন দেওয়া। তো বরোড লোন নিয়েছে কোথা থেকে? ব্যাংক থেকে। আচ্ছা, ব্যাংক থেকে লোন নিয়েছে, তাহলে এখানে কি বেড়েছে? দায়। তার দায় বেড়েছে, তাহলে দায় বেড়ে গেছে। এগেনস্ট, এর বিপরীতে কি বলা হয়েছে? ব্যাংক, এসএমই ব্যাংক টু মেক দ্য পেমেন্ট ডাইরেক্টলি টু ওয়ান হিজ ক্রেডিটর, অর্থাৎ ওই যে হ্যারির কোনো ক্রেডিটরকে তারা কি ডাইরেক্টলি পেমেন্ট করে দিয়েছে ব্যাংক, তাই না? তাহলে হ্যারির একজন দেনা পাওনাদার ছিল, টাকাটা কি করেছে? পেড করে দিয়েছে। তাহলে এখানে একটা পাওনাদার, ক্রেডিটর মানে কি? পাওনাদার মানে কি দায়, তাহলে একটা দায় কমে যাচ্ছে, সাথে সাথে একটা দায় বেড়ে যাচ্ছে। 3 নাম্বার কি হয়েছে দেখেন,
এ দেখেন, একটা দায় বেড়েছে আর একটা দায় কমেছে। ঠিক আছে, যখন লোন নিয়েছে দায় বেড়েছে, যখন পাওনাদারকে আরেকটা পাওনাদারকে পরিশোধ করছে তাই একটা পাওনাদার মানে দায় একটা কমে গেছে। ঠিক আছে, এর আইটেমটা একটু কঠিন আছে, ভালো করে বুঝবে না। ই নাম্বারে কি বলা হয়েছে? হ্যারি ইন্ট্রোডিউস অ্যাডিশনাল ক্যাপিটাল ইনটু হিজ বিজনেস বাই ডিপোজিটিং টাকা 50,000 ইনটু বিজনেস। অর্থাৎ ব্যবসা শুরু করার ক্ষেত্রে সে ক্যাপিটাল নিয়ে এসেছে, 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে এসেছে। হ্যাঁ? তাহলে কি একটা ক্যাপিটাল মানে কি? একটা প্রথমে ব্যবসা শুরু করাকে যে টাকা দেওয়া হয় এটাকে বলে কি? ক্যাপিটাল। ক্যাপিটাল এখানে একটা বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে বা ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে, আর একটা সম্পদ এখানে সৃষ্টি হয়েছে। দায়। এই যে, একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, যখন নগদ টাকা নিয়ে আসছে তখন অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, আর ক্যাপিটালটা বৃদ্ধি পেয়েছে মানে কি? ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে ক্যাপিটাল নিয়ে আসছে মানে ব্যবসা শুরু করছে কিছু পরিমাণ মূলধন নেই, তাহলে মূলধন মানে কি? ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে আর অ্যাসেটটাও বৃদ্ধি পেয়েছে, ক্যাশ টাকা নিয়ে আসছে। ই নাম্বারে কি বলা হয়েছে? হ্যারি উইথড্র গুডস কস্টিং টাকা 8,000 ফ্রম স্টক ফর পার্সোনাল ইউজ। বলা হয়েছে প্রতিষ্ঠান থেকে সে উত্তোলন করেছে কিছু দ্রব্য সামগ্রী, তাই না? কিছু দ্রব্য সামগ্রী তারা তুলে নিয়েছে। তার মানে কি? তার মানে এখানে কি বোঝাচ্ছে? উত্তোলন করেছে, তাহলে উত্তোলন করলে কি কমে যায়? মালিকানা বা ওনার সিকিউরিটি থেকে কম। কমে যায়। ওনার সিকিউরিটি থেকে কমে যায়, ড্রয়িং করলে ওনার সিকিউরিটি থেকে কমে যায়। আর সাথে একটা সম্পদ থেকে কমে গেছে, কিছু ওই যে দ্রব্য সামগ্রী নিয়ে গেছে, এই জন্য কোনো সম্পদ চলে গেছে, তাহলে সম্পদ কমে গেছে আর মালিকানা সত্তাও কমে গেছে, এই দেখেন। ঠিক আছে, তো এই কন্ডিশনটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা অঙ্ক আমরাও সহজে বুঝতে পারবো। আমরা নেক্সট ক্লাসে একটা অঙ্ক, নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্সটা সলভ করব। ঠিক আছে, আর যদি আপনারা কেউ পারেন তাহলে এখানে আপনারা এই এই যে আইটেম গুলো আছে না, এইগুলো আপনারা যে প্লাস মাইনাস দিবেন, যে এই তারিখ তারিখ বসিয়ে অ্যাসেট বৃদ্ধি পেলে প্লাস, আর অ্যাসেট কমে গেলে মাইনাস, লায়াবিলিটি বৃদ্ধি পেলে হ্যাঁ এখানে প্লাস মাইনাস আপনারা চেষ্টা করবেন। যদি না পারেন আমরা পরবর্তী ক্লাসে সেটা সলভ করব। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার কিনা? ওকে। ঠিক আছে স্যার। জি স্যার। আজকে লোড দিলে আপনারা দেখা গেল যে ইয়ে করে ফেলবেন, এজন্য লোড কম দিলাম। দেখেন চ্যাট বক্সে আপনাদের দিয়ে দিয়েছে, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা। আপনার ইমেলটা অন রেখে এটা ফিল আপ করে সাবমিট করেন। ওকে স্যার। আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই যে এই আইটেম গুলো দিয়ে আপনি এটা প্র্যাকটিস করবেন। স্যার অ্যাটেন্ডেন্স দিয়েছি স্যার, লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডে দিলে আপনি লিভ নিতে পারেন।
স্যার আমাদের ক্লাস কি শেষ? হ্যাঁ, আপনাদের ক্লাস শেষ হয়ে অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। আপনার লোড কম দিয়েছে তো আজকে, বললাম না? আচ্ছা স্যার, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।